জুলাইয়ের সমস্ত রক্তের দাগ আওয়ামী লীগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের যেমন মীমাংসা হবে না, ৭১-এর গণহত্যার প্রশ্নেও একটি গ্রহণযোগ্য অবস্থান তারা না নেওয়া পর্যন্ত এই বিতর্ক চলতেই থাকবে। তবে আশার দিক হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে, তার সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে। জামায়াত ইসলামী বাংলাদেশ স্বতন্ত্রভাবে যতবার নির্বাচন করেছেন ততবারই ৫% মধ্যেই কিন্তু তার ভোট সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনেই তার ভোটের পরিসংখ্যানটা পরিবর্তন হয়েছে। যে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোটাররা বাংলাদেশের নির্বাচন করতে পারে নাই, ভোট দিতে আসে নাই। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ৮ লক্ষ কোটি টাকার বাজেট হয়তো আগামী ১ মাস পরে পেশ করতে যাবেন। আমরা আজকে এই সংসদে যখন প্রবেশ করেছি তখন এমন একটা বাংলাদেশকে নিয়ে প্রবেশ করেছি যেখানে প্রায় ৩০ লক্ষ কোটি টাকার ঋণ এই দেশের ঘাড়ে চেপে আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট মোকাবেলা করছেন এবং হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জ্বালানি রপ্তানি করে বা আমদানি করে সেই সমস্ত দেশ সকলেই এই সংকটের মধ্যে পড়েছে এবং সবাই হাবুডুবু খাচ্ছে এই সংকট সমাধান করার জন্য। ইতিমধ্যেই বিরোধী দলের সমর্থন সহ আমরা এই বিষয়ে সংসদে একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পেরেছি এই সংকট কীভাবে মোকাবেলা করা যায়। আমি আমার বক্তব্যের এই প্রসঙ্গে বিরোধী দলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেয়ার বাজারের দিকে যদি তাকাই দেখব আমরা যেদিন ক্ষমতা নিয়েছি সেদিনও পর্যন্ত দৈনিক টার্নওভার ছিল ৫০০ কোটি টাকার মতো। গতকালকে আমি খবর নিলাম এটা এখন ১,০০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। রেমিটেন্সের খবর নিতে গিয়ে দেখলাম সেখানেও উন্নতির একটা ছোঁয়া লেগেছে। কিন্তু ৩০ লক্ষ কোটি টাকার বাজেটের ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ৮ লক্ষ কোটি টাকার বাজেট হয়তো আগামী ১ মাস পরে পেশ করতে যাবেন। আইন শৃঙ্খলা সম্পর্কে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে একটা চিত্র দিয়েছেন। সেই চিত্রে দেখা যাচ্ছে যে খুব শ্রথ গতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি ঘটতে যাচ্ছে। সামগ্রিকভাবে এই জাতীয় সংসদ এবং এই সরকার এমন একটা উত্তরাধিকার সূত্রে আমরা সংকটকে পেয়েছি যে সে কারণে আমাদের সকলেরই কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিটা বারবার স্মরণ করা উচিত এবং বিশেষ করে ১১ দলীয় জোটকে আমি এ বিষয়ে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যেমন করে ঐক্যবদ্ধ এই কমিটিতে অংশগ্রহণ করেছেন, যেমন করে মাননীয় তরুণ সদস্য ফ্যামিলি কার্ডের ব্যাপারে তার ব্যাখ্যা চেয়ে সহযোগিতা করার কথা বলেছেন, ঠিক তেমনি করে অন্যান্য আচরণগুলিতেও আপনারা গঠনমূলক থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে কোনো আচার আচরণ তার উৎস থাকে রাজনৈতিক দলের তার ইতিহাসে, তার ঐতিহ্যের মধ্যেই। একথা খুব কঠিন। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে ২৪শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি ১১ দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন, এমনকি তারা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন তারা শরিয়া আইন কায়েম করতে চান। আহ্বান রেখেছেন আমাদের মহাসচিবের কাছে। এই ব্যাপারে খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, সংসদে যে উত্তাপ তৈরি হচ্ছে সেই উত্তাপ কেবলই মাত্র কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক আচরণের সমস্যা না। এই রাজনৈতিক আচরণের সমস্যার গভীর উৎস হচ্ছে কিন্তু আদর্শগত সংকট।